অপারেটিং সিস্টেম কোর্স তো আপনাদের করা হয়েছে তাই না? না অপারেটিং সিস্টেমটা আসলে মেইনলি অপারেটিং সিস্টেমের মধ্যে কি থাকে বলেন? এখানে একটা হার্ডওয়্যার শেল মতো করা, ঠিক আছে? এর বাইরে যেটা থাকে সেটাকে আমরা বলতেছি কি কার্নেল, তার বাইরে যেটা সেটা হচ্ছে আমার শেল। শেলটা কি? নরমালি এটা হচ্ছে ওএস এর স্ট্রাকচার মনে করা হয়। ওকে, শেলটা কি? শেলটা হচ্ছে আপনার একটা আউটার ইন্টারফেস বা অ্যাপ্লিকেশন ইন্টারফেস বলতে পারেন, ইউজার ইন্টারফেস বলতে পারেন, যেটা হচ্ছে কি ইউজারকে হেল্প করে বা অ্যালাউ করে ইন্টারঅ্যাক্ট করার জন্য কার সাথে, আদার্স যে সফটওয়্যার আছে, হার্ডওয়্যার বা আদার্স যে এলিমেন্ট আছে সেটার মধ্যে, ঠিক আছে? অর্থাৎ আমি আপনি নরমালি হচ্ছে শেলে বসে কাজ করতেছি। কার্নেলের কাজ কি? সে হচ্ছে সোজা কথায় যদি বলি এক লাইনে হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে বা কমিউনিকেট করে, কমিউনিকেট করতে আপনাকে হেল্প করে, মাঝখানে থাকে হার্ডওয়্যার। আর হার্ডওয়্যার তো আমরা জানি সেটা কি, সেটা হচ্ছে আমার যে ফিজিক্যাল ইকুইপমেন্টগুলো আছে সেগুলাই হচ্ছে কি আমার হার্ডওয়্যার। যেমন পিসি আছে, সিপিইউ ইউজ করতেছে, অর্থাৎ ভিজিবল আপনি যা দেখেন সেগুলাই কি হচ্ছে আপনার হার্ডওয়্যার। তো মোটামুটি হচ্ছে অপারেটিং সিস্টেম স্ট্রাকচারটা এরকম। নেটওয়ার্কিং কোর্সে এতটুকুই বলা হবে, আদার্স আপনার অপারেটিং সিস্টেম কোর্সে ডিটেইলস ইন ডেপথ করবেন। তো কেন আসলে আপনাদের এটা দেখানো হচ্ছে? তো যে কোনো টাইপের টুলসের সাথে যদি কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা কমিউনিকেট করতে চাই তাহলে কি বুঝতেছি আমরা যে আমাদের একটা অপারেটিং সিস্টেমের ভায়া হয়ে যেতে হবে, তাই না? সেটা যদি আমি আমার এই নেটওয়ার্কিং ডিভাইসের কথা বলি সেটার জন্য কিন্তু শুধুমাত্র পিসিতে আমরা ইউজ করতেছি এরকম না। ক্লিয়ার? অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয়তাটা কেন আমাদের এখন শেল কি করে সেটা তো আমরা বুঝলাম, কার্নেল কি করে সেটা তো আমরা বুঝলাম, হার্ডওয়্যার কি করে সেটা আমরা বুঝলাম। এখন শেলের মধ্যে আসলে কি কি হচ্ছে না, দুই টাইপসের জিনিস আমি পাচ্ছি এখানে। একটা আপনি হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে অ্যাক্সেস করতেছেন, আরেকটা কি করতেছেন সিএলআই দিয়ে বা কমান্ড লাইন দিয়ে, যেটাই বলেন কমান্ড দিয়ে। একটা কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা কি? এই যে আমরা যেটা দেখতেছি এটাই, আমাকে কিছু মেনু, কিছু হচ্ছে আইকন এগুলোর সুবিধা দিচ্ছে, আমি জাস্ট মাউস দিয়ে কি করতেছি ক্লিক ক্লিক করে ইউজ করতেছি, এটাই তো, এর বাইরে তো কিছু না। আর সিএলআই তে নরমালি কি হয়? সিএলআই তে যেটা হয়, সিএলআই তে হচ্ছে আমরা কমান্ড দিয়ে দিয়ে অর্থাৎ লিখে লিখে, সোজা কথায় বললে কিবোর্ড ইউজ করি, কমান্ড লিখে লিখে হচ্ছে আমাদের যাবতীয় যা কাজ আছে সেগুলো করি। ইভেন যদি একটা ফোল্ডারে ঢুকি অপারেটিং সিস্টেম কোর্সে দেখবেন যখন লিনাক্স দিয়ে বা আপনাদের যেটা দিয়ে করা, দেখবেন সেখানে কি করতেছে কমান্ড দিয়ে আপনি একটা ফোল্ডার ওপেন করতেছেন, আপনি ডিলিট করতেছেন, একটা জিনিস মুভ করতেছেন। আর বই আপনাকে কি করতেছে জাস্ট ক্লিক করে করে টাচ করতেছে। ক্লিয়ার? বই আর সিএলআই জিনিস, ওএস কি জিনিস ক্লিয়ার? আচ্ছা, নেটওয়ার্কিং ডিভাইসে আমরা তাহলে কি করি, কোনটা আমরা প্রিফার করতেছি? পিসিতে আমরা যে কাজগুলো করতেছি নরমালি হচ্ছে উইন্ডোজ যারা ইউজ করি, ম্যাক্সিমামই তো আমরা উইন্ডোজ ইউজার, তাই না? তো আমরা হচ্ছে কি বইয়ের ফ্যাসিলিটিস পাচ্ছি। তো নেটওয়ার্কিং ডিভাইসে হচ্ছে আমরা বই ইউজ না করে আমরা হচ্ছে সিএলআইটা প্রিফার করি শেলের মধ্যে। কেন সিএলআই প্রিফার করি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা কোনো না কোনো কারণে ক্র্যাশ করতে পারে, কোনো না কোনো কারণে আনএভেলেবল হতে পারে। আর সিএলআই তে সেটা পসিবিলিটিস কম। এবং নেটওয়ার্কিং যে টুলস আপনি রাউটার বলেন, সুইচ বলেন, এগুলো কি আমাদের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। এগুলো যদি ক্র্যাশ করে বা কিছু সময়ের জন্য আনএভেলেবল হয়ে যায় আমরা ঝামেলায় পড়ে যাব, ঠিক আছে? শুধু চিন্তা করেন যে ধরেন স্টক এক্সচেঞ্জের যে অফিস যদি আমরা বই ইউজ করতাম, তো এখানে ধরেন ভালো রকমের ট্রানজাকশন হচ্ছে, ওই টাইমে নেটওয়ার্ক ফেলিওর হয়ে গেল, ট্রাভেল শুটিংয়ের জন্য বই ক্র্যাশ করলে প্রবলেম, সিএলআই তে রিস্কটা কম হয়। তাহলে যদি আপনাকে এক কথায় জিজ্ঞেস করে আসলে আমরা সিএলআই কেন নেটওয়ার্ক
নেটওয়ার্কিং টুলস ইউজ করতেছি ওভার GUI। কেন বলতে পারবেন এটা? ভাইবাতে জিজ্ঞেস করলে, ইন্টারভিউতে বা হচ্ছে এখানে সোজা কথায় GUI আমার ক্র্যাশ করতে পারে, যে কোনো কারণে কি আনএভেলেবল হতে পারে আমার অপারেটিং সিস্টেম প্রবলেমের কারণে। CLI-টা হচ্ছে কি মোর রিলায়েবল, ইভেন সিকিউরিটি দিক থেকে, শুধু অ্যাক্সেসের দিক থেকে না, সিকিউরিটি দিক থেকে। ওকে, তাহলে হচ্ছে GUI আর CLI এর জিনিস বুঝতে পারছি। আদার্স এই দুটোর মধ্যে যে পার্থক্য আছে সেটা আসলে খুব একটা আমাদের দরকার নেই, ঠিক আছে? আর OS এর প্রয়োজনীয়তা কি সেটাও আমরা জানবো, অলরেডি হচ্ছে আমরা আমাদের আদার্স কোর্সে জানবো, মোটামুটি কিছুটা বুঝতে পারবো। এখানে হচ্ছে ফোকাস করবেন CLI তে, আর কি বাকি জিনিসটা জাস্ট জানার পারপাসে। ওকে, এখন আসেন সিসকো অপারেটিং সিস্টেম ইউজ করতেছে, ঠিক আছে? আমাদের আজকের ল্যাবটা হবে সিসকোর iOS এর উপরে এবং কিছু বেসিক কনফিগারেশনের উপরে, ঠিক আছে? চ্যাপ্টার 6। এটা হচ্ছে আমাদের ল্যাব 2। ওকে, সিসকো কি করতেছে? যে অপারেটিং সিস্টেমটা ইউজ করতেছে সেটাকে কি বলতেছি আমরা? ইন্টার নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম। ওকে, মোটামুটি হচ্ছে সিসকোর যত ডিভাইস আছে, ফায়ারওয়াল বলেন, রাউটার বলেন, তারপর হচ্ছে সুইচ বলেন, সবাই হচ্ছে কি এইটাই ইউজ করে। তো আপনাদের এই চ্যাপ্টার 6টা হচ্ছে পোর্টালে আপলোড করে দেবো, পোর্টাল রেডি হলে। তো সেখানে হচ্ছে আমি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আপনাদের আপলোড করবো এবং সেটা হাইলাইট করা থাকবে। জাস্ট আপনাদের কষ্ট করতে হবে না, যে হাইলাইট পোর্শন আছে সেগুলো পড়বেন। যেগুলো এরকম হচ্ছে ইয়েলো থাকবে মাস্ট পড়বেন। যেগুলো দেখবেন হেডিং এর উপরে হচ্ছে গ্রিন করে দিছি, সেগুলা না পড়লেও চলবে, জাস্ট জানার পারপাসে। ওকে, আচ্ছা, এখন আসলে এই চ্যাপ্টারে আসলে আমাদের অবজেক্টিভ কি, তাই না? প্রথমত হচ্ছে কি আমরা সিসকোর যে অপারেটিং সিস্টেম সেটা সম্পর্কে জানবো, কিভাবে একটা রাউটারকে কানেক্ট করতেছি সেটা জানবো, ঠিক আছে? একটা রাউটার আনার পর আসলে আমাদের কি কাজ থাকে সেটা, কিভাবে রাউটারে লগইন করব আমরা, ঠিক আছে? CLI সম্পর্কে জানবো, এডিটিং এবং হেল্প ফিচার যেটা আছে, যেখানে অ্যাডভান্স ফিচার আর কি, কোনো কমান্ড আমি ভুলে গেলে সেখান থেকে কিভাবে সেটা উদ্ধার করতে পারি সেটা। তারপর হচ্ছে রাউটারের বেসিক ইনফরমেশন কিভাবে দেখতে পারি, বেসিক রাউটিং ইনফরমেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ফাংশনালিটিস আছে সেগুলা, হোস্ট নেম কিভাবে চেঞ্জ করতে পারি, ব্যানার, পাসওয়ার্ড, ইন্টারফেসের ডেসক্রিপশন কিভাবে দেখতে পারি, ভিউ করতে পারি কিভাবে, সেভ করতে পারি কিভাবে, কনফিগারেশন কোনটা প্রয়োজন না হলে ডিলিট করতে পারি কিভাবে সেটাও, ঠিক আছে? আর রাউটিং কনফিগারেশন ভেরিফাই করতে পারি কিভাবে। তো এখানে অনেক কিছু মনে হচ্ছে, আসলে এত কিছু না, খুব শর্ট, বুঝতে পারছেন? এখন আসেন এই ইন্টারফেসটা, iOS এর ইউজার ইন্টারফেসটা আসলে কি বলতেছে, যে আমরা মোটামুটি হচ্ছে কি আমার যত ধরনের সিসকো ডিভাইস আছে সবাই হচ্ছে এই সেম অপারেটিং সিস্টেম ইউজ করে। উইলিয়াম ইয়েগার নামে একজন ভদ্রলোক 1986 এটা লিখছে, তারপর থেকে এটা চলতেছে এবং যত ধরনের সিসকো ডিভাইস আছে সবগুলোতে সে চলতেছে। লেকচারের সময় আপনারা চাইলে হচ্ছে কাছাকাছি এসে বসতে পারেন। আমার লেকচার দেওয়া শেষ হলে সিঙ্গেল পিসিতে বসে 1 বাই 1 যা কনফিগারেশন করানো হবে সেটা করে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাবেন। ওকে, অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নেব 1 বাই 1, সমস্যা নেই। iOS এর কাজটা কি তাহলে? সিসকো iOS দেখেন কি বলতেছে, যে ক্যারিং নেটওয়ার্ক প্রোটোকলস এন্ড ফাংশন। বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোটোকল আমাদের বিভিন্ন সিচুয়েশনে কাজ করে। যেমন ধরেন অ্যাপ্লিকেশন লেয়ারে এক ধরনের প্রোটোকল কাজ করতেছে, ট্রান্সপোর্ট লেয়ারে এক ধরনের প্রোটোকল কাজ করতেছে, না নেটওয়ার্ক লেয়ারে এক ধরনের প্রোটোকল কাজ করতেছে। এগুলো সব হচ্ছে প্রোভাইড করে কে, হেল্প করে কে? আমাদের এই অপারেটিং সিস্টেম সফটওয়্যারটা ডিভাইসে। তারপরে কি বলছে? কানেক্টিং হাই স্পিড ট্রাফিক বিটুইন ডিভাইসেস। তারপরে বলতেছে অ্যাডিং সিকিউরিটি। এখানে দেখেন কিছু জাস্ট হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা আছে, এটা জাস্ট জানার জন্য পড়বেন, এক্সামে আসার পসিবিলিটি খুব কম এখান থেকে, ঠিক আছে? ওকে, এখন আসেন এখানে কানেক্টিং টু এ সিসকো রাউটার।
কিভাবে আসলে সিসকো রাউটারের সাথে আমরা কানেক্ট করতে পারি এখানে একটু কথা আছে। সিসকো রাউটার বা সিসকো ডিভাইস মোটামুটি সেম হবে। রাউটার আর সুইচ দুইটা জিনিস মাথায় রাখবেন, সেম একদম সেম ম্যানার্সে অ্যাক্সেস করতে পারি। তাহলে রাউটার করানো হলে সুইচে ধরে নেবেন যে সেম ভাবে। ডিভাইসকে আমরা নরমালি কি করতে পারি, দুই ভাবে, জাস্ট ওটার কথা বাদ দেন, দুই ভাবে অ্যাক্সেস করতে পারি। একটা হচ্ছে কি ফিজিক্যালি, আর একটা হচ্ছে ভার্চুয়ালি বা রিমোটলি যেটাকে বলে। ফিজিক্যালি অ্যাক্সেস বলতে কি আমার ডিভাইসটা হচ্ছে কাছে থাকবে, রিমোটলি হচ্ছে আমি ওভার নেটওয়ার্কটাকে অ্যাক্সেস করব, ঠিক আছে। ফিজিক্যালি যখন আমরা অ্যাক্সেস করি একদম ফাস্ট ওয়ে, ঠিক আছে, এখানে বইয়ে দেখবেন আপনাকে দুই তিনটা ওয়ে বলছে, ঘুরে ফিরে একই জিনিস। একদম শর্টে যদি মনে রাখতে চান দুই ভাবে, ফিজিক্যালি আর একটা হচ্ছে রিমোটলি। বেশি ডেপথে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। ল্যাবের জন্য আমরা যে এই বইটা ফলো করবো, এটা হচ্ছে পুরাতন সিসিএল এর সিলেবাসের ভার্সন। এটা ফলো করার একটা কারণ, এটা বেশ অনেক ইনফরমেশন এখানে দেওয়া, বুঝতে পারছেন? যেটা হচ্ছে নতুন সিলেবাসে অনেক কিছু শর্ট করে দিয়েছে, বই দেখলে আপনারা বুঝতে পারবেন। এই জন্য এটা আমরা পুরাতন বইটা ইউজ করতেছি। ওকে, একদম ফার্স্ট ওয়ে যেটা হচ্ছে স্টেপ 1, ফিজিক্যালি অ্যাক্সেস করবো এবং সেটা করি কিভাবে আমরা কনসোল পোর্টের মাধ্যমে। তার মাধ্যমে কনসোল পোর্ট, কনসোল পোর্ট দেওয়া থাকে। সেই পোর্টের সাথে আমরা একটা কনসোল কেবল, যেটা কি রোলড ওভার কেবলিং ফলো করে, যেটা লাস্ট ক্লাসে আপনাদের বলছিলাম যে নরমালি আমরা যে ইউজ করি আমাদের হচ্ছে রোলড ওভারটা হচ্ছে কনসোল কেবলের সাথে। সেই কনসোল কেবল দিয়ে আমরা আমাদের পোর্টটাকে কানেক্ট করে ইউজ করি। এবং এটা নরমালি কি এক মাথায় RJ45, দেখেন এখানে আপনাদের কালার করে দেওয়া RJ45, এটা ইউজ করি, যেটা নরমালি কি 8টা পিনের মডিউলার নিয়ে। ওকে, এবং এই পোর্টটা নরমালি কি আপনার রাউটারের পেছন দিকে থাকে, পেছনের সাইডে থাকবে, সেটা কানেক্ট করবে। তো ইনিশিয়ালি এই রাউটার দেখবেন দুই ধরনের রাউটার যখন প্রোডাক্ট নিয়ে ঘাটাঘাটি করতেছেন, একটা দেখবেন হচ্ছে এরকম ISR রাউটার, ঠিক আছে, আর একটা পাবেন হচ্ছে নন ISR। ISR নন ISR এটা কি, এটা হচ্ছে রিলেট করে দেবে, ঠিক আছে। তো এই দুই টাইপের রাউটার। তো নরমালি যে রাউটারগুলো আছে যেগুলো, সেগুলোতে কি হয়, ইনিশিয়ালি আপনার পাসওয়ার্ড সেভ করা থাকে না। কিন্তু ISR যে আমার রাউটার, সেই রাউটারগুলোতে যেটা হয়, কিছু ডিফল্ট ইউজার নেম আর পাসওয়ার্ড ইনিশিয়াল সিকিউরিটি দেওয়া থাকে, ঠিক আছে। সেটাকে কি বলতেছি আমরা, তো দেখেন হচ্ছে কি বলতেছিলাম আপনাকে। আচ্ছা, ISR হচ্ছে একদম ইনিশিয়াল লেভেলের পাসওয়ার্ড থাকে, সেটা কি, সেটা সিসকো দিয়ে রাখবে, যেটা আপনি গেস করতে পারতেছেন। সুতরাং আপনার কাজ হচ্ছে রাউটার বাসায় এনে যখন সেট আপ করবেন, সেখানে হচ্ছে পাসওয়ার্ডটা আগে কি চেঞ্জ করা। তো ডিফল্ট কিছু সেটিং তো আপনার রাউটারে থাকবে। রাউটার আনার পরে প্রথম কাজ কানেক্ট করবেন পাওয়ারের সাথে, রাউটারটা অন করবেন। তখন দেখবেন ওই যে আপনারা কিছু পাউন্ড সাইন বা হ্যাশ সাইন যেগুলো দেখেন রিস্টার্ট দিলে, এবং ওইটার উপরে কখনো পড়ছেন কিনা লেখা ওঠে যে ডিকম্প্রেসিং, ওইটা রিবুট হয়, বুট আপ হয়ে কি হয় আপনার রাউটারটা অন হচ্ছে। অন হওয়ার পর কিছু ডিফল্ট সেটিং, এই যে ডিফল্ট সেটিং এগুলো, যদি ISR রাউটার হয় একটা ইনিশিয়াল পাসওয়ার্ড দেওয়া থাকবে, ইউজার নেম দেওয়া থাকবে, ঠিক আছে, অ্যাডমিনের জন্য অল্প কিছু ফিচার দেওয়া থাকবে, সেটা আপনি অ্যাক্সেস করে আপনার মতো করে কি করবেন, কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে। এটাই আসলে কাজ। এরপরে দেখেন অক্সিলিয়ারি পোর্ট বলে একটা জিনিস আছে। অক্সিলিয়ারি পোর্ট জিনিসটা কি? প্রথমত এই যে এই জিনিসটা আপনারা দেখবেন, আর হচ্ছে কি অক্সিলিয়ারি পোর্ট, যেটাকে বলতেছে আমরা অক্সপোর্ট, অক্সফোর্ড না পোর্ট, ঠিক আছে, অক্সপোর্ট।
এটা কনসোল পোর্টের মতোই একটা ম্যানেজমেন্ট পোর্ট, যেখানে নরমালি হচ্ছে কি আমরা মডেম কানেক্ট করে অ্যাক্সেস করতে পারি। মডেম কানেক্ট করার জন্য অক্সফোর্ড। এখন অনলাইনে যদি সার্চ করেন অক্সফোর্ডকে দেখবেন অনেক জায়গায় হচ্ছে পাচ্ছেন অডিও জ্যাক পোর্ট, যেটা সেটাকে অক্সফোর্ড বলতেছে। এটা কারণ কি জানেন? অক্সফোর্ডের আলাদা কোনো হচ্ছে নাম বা শেপ নাই, এটা হচ্ছে অক্সিলারি একটা পোর্ট যেটা মেইন পোর্টের সাথে থাকে, দ্যাটস এর নাম অক্সিলারি পোর্ট। এখন যেখানে আপনারা হচ্ছে ধরেন আপনার ফোনের কথা যদি চিন্তা করেন, ফোনে তো চার্জিং এর একটা পোর্ট থাকতেছে, সাথে একটা যে থাকতেছে অডিও পোর্ট, এটা অক্সিলারি পোর্ট। আবার রাউটারে কি হচ্ছে? রাউটারে হচ্ছে দেখেন শেপটা খেয়াল করেন। কেন বললাম যে শেপের কিন্তু ইয়া নাই, আপনারা কনফিউজড হতে পারেন ম্যাম তাহলে কি অডিও পোর্টটা যেটা আমরা দেখতেছি নেটে সার্চ করে ওটাই কি রাউটারের অক্সিলারি পোর্ট? নো, রাউটারেরটা শেপ দেখেন আলাদা। যদি এটা পুরাতন মডেলের রাউটার দেখেন, এটা হচ্ছে কি আমার মেইন যে পোর্ট সেটা, এটা ইথারনেট পোর্ট, ঠিক আছে? মানে আপনি নেট কানেক্ট করবেন যে পোর্ট দিয়ে, ইথারনেট 0/0 ইন্টারফেসের না। 0/0 দিয়ে কি বোঝাচ্ছে? 0/0 দিয়ে বোঝাচ্ছে 1 নাম্বার স্লটের 1 নাম্বার পোর্ট, 1 নাম্বার স্লটের 1 নাম্বার পোর্ট। ওকে, 10 বেস টি পোর্ট, 10 বেস টি এই টাইপের নাম কাদের হয় বলছিলাম? আমার কেবলের ইনফর্মাল নাম 10 বেস টি, 100 বেস টি, খুঁজে বের করবেন 10 বেস টি কার ইনফর্মাল নাম, কোন ক্যাটাগরি, এটা আমাদের টাস্ক। তো সোজা কথায় যদি বলি, প্রথম যে পোর্টটা দেখতেছি সেটা আমার কি ইথারনেট কেবল লাগানোর জন্য। ওকে, তারপরের পোর্টটাই হচ্ছে কি কনসোল পোর্ট, এবং এখানে কোন টাইপের কানেক্টর লাগবে সেটাও দেখেন লেখা আছে RJ45। ইথারনেটের জন্য কি আমার RJ45। ওকে, তার পাশে এই যে দেখেন এটা কি অক্সিলিয়ারি পোর্ট। তাহলে সার্চ করে যখন দেখতেছেন জ্যাক পোর্ট, অডিও যে জ্যাক পোর্ট আছে আপনাদের, সেটাকে অক্সিলিয়ারি পোর্ট বলতেছে, আবার বইয়ে এটাকে অক্সিলিয়ারি পোর্ট বলতেছে, আপনি কনফিউজড হয়ে যাবেন। আসলে দুইটা শেপ তো দুই রকম। অক্সিলিয়ারি পোর্টের শেপ কি? এটার নাম এরকম হওয়ার কারণ হচ্ছে জাস্ট অল্টারনেটিভ আমাদের আরেকটা পোর্ট থাকে, সেকেন্ডারি পোর্ট থাকে, যেটা আপনি বলতেছেন, দ্যাটস ওয়াই এটা আপনার ডিভাইস অনুযায়ী শেপ চেঞ্জ হতে পারে। ক্লিয়ার? এখানে হচ্ছে আমি মডেম কানেক্ট করেও এটাকে কি করতে পারি, এই অক্সিলিয়ারি পোর্ট দিয়ে অ্যাক্সেস করতে পারি, সেটাই আমার এখানে বলছে। আর একটা ইউএসবি পোর্টও থাকে। আর 01 এটা হচ্ছে আমার রাউটারের সুইচ। ওকে, প্যাকেট ট্রেসার আপনারা এত মানে ইয়ে করে দেখার সুযোগ পান না আর কি, কারণ প্যাকেট ট্রেসার অনেক ছোট করে দেওয়া থাকে তো এজন্য দেখা যায় না। এটা অক্সিলিয়ারি পোর্ট নিয়ে আপনাদের ইয়া ক্লিয়ার? এখন আসেন অক্সিলিয়ারি পোর্টের যে লাইনটা আপনাদের এখানে মার্ক করে দিছি, সেখানে কি বলতেছে? এই যে দেখেন বলে দিয়েছে যে allows you to configure modem commands। কোনো কারণে যদি আপনার কনসোল পোর্ট আনঅ্যাভেলেবল থাকে, তখন আমরা হচ্ছে কি করতে পারি, মডেম কানেক্ট করে এটা কনফিগার করতে পারি। ওকে, আচ্ছা, তো এখন দেখেন এখানে একটা টার্ম আসছে আউট অফ ব্যান্ড অ্যাক্সেস। খেয়াল করে দেখেন এই টার্মটা আউট অফ ব্যান্ড, বুঝতে পারছেন? এই আউট অফ ব্যান্ড দিয়ে আসলে কি বোঝাচ্ছে? আবার এর নিচেই দেখেন লেখা আছে একটা টেলনেট, যেটা কি ইন ব্যান্ড। এখন আউট অফ ব্যান্ড আর ইন ব্যান্ড আমরা হচ্ছে ডিটেইলসে একটু দেখব, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। অ্যাক্সেস ভাইবা ক্লাস হচ্ছে ইন্টারভিউর জন্য ইম্পর্টেন্ট। লিখে নেন ইন ব্যান্ড অ্যাক্সেস ডিটেইলস, আপনারা বাসায় গিয়ে আলোচনা করবেন। আমি হচ্ছে আপনাদের কনসেপ্ট দিয়ে দিচ্ছি। আউট অফ ব্যান্ড যেটাকে কি বলে, অনেক জায়গায় OOB হিসেবেও পাবেন। এই তিনটা ইয়ে আপনারা লিখে নিয়েছেন? ISR, নন ISR রাউটার ভার্সাস আউট অফ ব্যান্ড বা OOB। ওকে, এই যে এই পোরশনটা যা আছে এটা আপনাদের পড়ার দরকার নাই, জাস্ট কারো কিউরিওসিটি থাকলে পড়তে পারেন। রাউটারে যে এরকম পাবেন যে সেলফ ডিকম্প্রেসিং লেখা, আর এবং যখন অন অফ করতেছেন এরকম হয়, ঠিক আছে? আর এই মেসেজগুলো কারো খুব ইচ্ছা হলে আপনারা পড়তে পারেন, জাস্ট জানার পারপাস, আদারওয়াইজ স্কিপ করতে পারেন। নন আইএসআর রাউটারের জন্য একটা एग्जांपल দেওয়া আছে, সেম অলমোস্ট ম্যাক্সিমাম ডিফল্ট কাজগুলো সেম।
এরপর হচ্ছে সিএলআই। সিএলআই তে যাওয়ার আগে আমি ইন ব্যান্ড অ্যাক্সেসটা আর আউট অফ ব্যান্ড যেটা সেটা একটু বলবো। ইন ব্যান্ড অ্যাক্সেসটা হচ্ছে আপনি যে নেটওয়ার্কে কানেক্টেড আছেন সেই নেটওয়ার্কে কানেক্ট থেকে আপনার ডিভাইসকে অ্যাক্সেস করতেছেন রিমোটলি। সেটা কিরকম? এই ল্যানের মধ্যে আমি কানেক্টেড আছি, এখন কোনো কারণে আমার ডিভাইসে প্রবলেম হয়েছে, মনিটর করা দরকার। মনোযোগ দিয়ে শুনবেন সবাই, মনিটর এটা ইম্পর্টেন্ট। মনিটর করা দরকার বা কোনো কারণে কিছু সময়ের জন্য আনঅ্যাভেলেবল হয়েছে, আমি এখন আমার 13 তলার অফিসে বসে দেখতে চাচ্ছি কি হচ্ছে। এখন আমরা তো সেম নেটওয়ার্কে কানেক্টেড, এই ডেটা প্ল্যানেই কানেক্টেড বা নেটওয়ার্ক প্ল্যানেই কানেক্টেড। তখন আমি কি করব? তখন এই যে অ্যাক্সেসটা করব আমার ডিভাইসে বসে রিমোটলি, সেটাকে বলতেছি কি ইন ব্যান্ড অ্যাক্সেস। কিসের মাধ্যমে করতে পারি? প্রোটোকল কি? SSH টেলনেট। SSH টা সিবিটাকে আমাকে রিমোটলি অ্যাক্সেস করতে দিচ্ছে। পার্থক্য হচ্ছে ও যে ইনফরমেশনগুলো রিমোটলি আমাকে পাঠাচ্ছে বা অ্যাক্সেস করতেছি, এটা থাকে হচ্ছে এনক্রিপ্টেড। আর এইখানে যখন ওভার নেটওয়ার্ক আমার ইনফরমেশনগুলো আসতেছে, আমি লগইন করতেছি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, সেটা থাকে প্লেন টেক্সটে। যে কারণে এটাকে আমরা রিকমেন্ড করি না, রিকমেন্ড করি এটাকে। কিন্তু দুইটাই কি করতেছে আপনার সেম কাজ করে। ভার্চুয়াল টার্মিনালের মাধ্যমে এগুলোকে আমরা হচ্ছে কনফিগার আমরা করব, দেখবেন। এতটুকু ক্লিয়ার সবাই? এখন আসেন তাহলে ম্যাম ইন ব্যান্ড আর আউট অফ ব্যান্ডের মধ্যে প্রবলেমটা কি? ইন ব্যান্ডের হচ্ছে সুবিধা বা অসুবিধা কি? সুবিধা নাম্বার 1, ইজিয়ার, আলাদা কোনো সেটআপ লাগতেছে না। ডিভাইস আছে জাস্ট হচ্ছে কি যে নেটওয়ার্কে কানেক্ট আছে সেটার মাধ্যমে কি করতেছি? অ্যাক্সেস করতেছি। ঠিক আছে? কিছু কিছু পোরশন যদি আপনাদের মনে হয় নোট ডাউন করা দরকার, আপনারা নোট ডাউন করবেন। এক্সামে থাকতে পারে, কনসেপচুয়াল কোশ্চেন থাকতে পারে। তাহলে আসেন ইজিয়ার ইনস্টল করা, ইজিয়ার, আলাদা কোনো সেটআপ লাগতেছে না, সুবিধা বলতেছি ইনভেন্টেড। এবং হচ্ছে রেগুলার ইউজ করি। তাহলে ইউজ কেসটা কি? ইউজ কেস হচ্ছে রেগুলার মনিটরিং এর জন্য বা হালকা ট্রাবল শুটিং করার জন্য, সেটা ক্রিটিক্যাল কেসের জন্য অ্যাভেলেবল না। প্রোটোকল ইউজ হয় কি কি ইনভেন্টে? SSH টেলনেট। আদার্স গুলো বলতেছি না, আদার্স আরো অনেক ইয়া আছে, বুঝতে পারছেন? মোস্ট ইউজ যেগুলো সেগুলো বলতেছি। এখন অসুবিধা কি? সব তো সুবিধা বললাম। অসুবিধা হচ্ছে আপনাকে আমি বলতেছি কি সেম নেটওয়ার্কে বা আমার এই নেটওয়ার্কে কানেক্টেড থাকতে হবে। কোনো কারণে যদি নেটওয়ার্ক ডাউন হয়, ফেল হয়, ডিভাইসের সাথেই তো নেটওয়ার্ক কানেক্টেড, নেটওয়ার্ক যদি প্রবলেম হয়ে যায় তখন কি আমি অ্যাক্সেস করতে পারবো? পসিবল না। এটাই হচ্ছে অসুবিধা, যে নেটওয়ার্ক যদি কোনো কারণে আনঅ্যাভেলেবল হয় সেই ক্ষেত্রে আমার ডিভাইসকে আমি অ্যাক্সেস করতে পারবো না। কাজ হচ্ছে কি আমার, আমি একটা অফিসে ধরেন কাজ করতেছি, রিমোটলি আমার মনিটর করা দরকার, আমার নেটওয়ার্কে কি হচ্ছে না হচ্ছে, নেটওয়ার্ক অ্যাভেলেবল, তখন জাস্ট আমি লগইন করে সিকিউরিটি দিয়ে লগইন করে দেখলাম কি হচ্ছে না হচ্ছে। বাট কোনো কারণে যদি ক্রিটিক্যাল ট্রাবল শুটিং এর ইয়ে আসে, পরিস্থিতি আসে, কোনো কারণে নেটের অ্যাক্সেস পাচ্ছি না, নেট একদম ডাউন, সেই ক্ষেত্রে এই অপশনটা আর কাজ করবে না। সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে আউট অফ ব্যান্ড যে অ্যাক্সেস আছে সেটাতে কি করতে পারেন? কনসোল পোর্ট দিয়ে করতে পারি, সিরিয়াল পোর্ট দিয়ে অ্যাক্সেস করতে পারি, অক্সিলারি পোর্ট দিয়ে ইউজ করতে পারি। এবং ওখানেও হচ্ছে আমি কি করতে পারি? SSH টা দুই পাশেই কাজ করে, SSH দিয়েও আমি হচ্ছে অ্যাক্সেস করতে পারি। কেবল দিয়ে করতে হবে, কেবল দিয়ে ফিজিক্যালি গিয়ে করতে পারেন, রিমোটলি SSH, শুধু SSH। এটার থেকে মোর সিকিউর বোঝা যাচ্ছে, বাট মোর এক্সপেন্সিভ। আলাদা সেটআপ লাগবে, ম্যানেজমেন্ট আলাদা পোর্ট লাগবে আপনার সেখানে। ঠিক আছে?
ইউএসবি পোর্ট অথবা RS232 একটা পোর্ট আছে, সেটা দিয়ে আপনি কানেক্ট করা আছে, সেটা কানেক্ট করে করতে হবে আউট অফ ব্যান্ডে। আপনার কি আছে যে টার্মিনাল ইমুলেটর যে প্রোগ্রাম আছে সেগুলো ইউজ করে আপনাকে অ্যাক্সেস করতে হবে। সোজা কথা যদি বলি, এটা হচ্ছে আপনার এক্সপেন্সিভ আর ওই সেটআপের থেকে আলাদা, আপনার কমপ্লিট আলাদা হার্ডওয়্যার সেটআপও লাগবে। তবে সুবিধা কি, এটার মতো হচ্ছে এটাতে কি আপনার সেম নেটওয়ার্কে বা নরমাল ডেটা ট্রাফিকে যে কানেক্ট থাকতে হবে এরকম না। ক্লিয়ার? দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন সবাই? এটা হচ্ছে অ্যাস্টেরিস্ক সাইন দিয়ে রাখবেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আউট অফ ব্যান্ড আর হচ্ছে ইন ব্যান্ড। দুটার ডিফারেন্স আপনি কখন কোনটা ইউজ করব। এমন হতে পারে আপনাকে একটা সিনারিও দিয়ে বলে দিলাম তুমি এই জায়গায় কোনটা ইউজ করবে, এখন এরকম প্রবলেম হলে ইউজ কেস হচ্ছে একদম ক্রিটিক্যাল ট্রাবল শুটিং যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা আউট অফ ব্যান্ডে যাই, ইন ব্যান্ড আমাদের তখন আর পসিবল হয় না। ধরেন কোনো কারণে আমার একটা ইন্টারফেস হচ্ছে কোনো কারণে পোর্ট একটা ডাউন হয়ে গেছে, অফ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি ধরেন কিছুটা হচ্ছে ইন ব্যান্ড দিয়ে কাজ করতে পারি, বাট পুরো সিস্টেম ফেল হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার আউট অফ ব্যান্ডে যেতে হবে। ওকে, এই পোর্শন আমাদের শেষ। এখন আসেন সিএলআই, যেটার সাথে আমরা এই সেমিস্টারে ম্যাক্সিমাম টাইম কাটাবো আর কি। এটা বলতে ভুলে গেছি। এগুলো হচ্ছে কিছু টার্মিনাল ইমুলেটর প্রোগ্রাম, ঠিক আছে? প্রোগ্রাম কেউ চাইলে মন চাইলে ডিটেইলসে করতে পারেন, আদারওয়াইজ জাস্ট নাম মনে রাখেন যাতে হচ্ছে ইন্টারভিউতে জিজ্ঞেস করে বলতে পারেন যে এগুলো হচ্ছে আমার ইমুলেশন প্রোগ্রাম, জাস্ট চিনে রাখেন। তারও বেশি ভালো লাগলে তার হচ্ছে ডিটেইলসে করতে পারেন। টার্মিনাল ইমুলেশন প্রোগ্রাম পুটি ডাবল টি के बड़ा होते हैं टीयू है डबल टी वाई बस আমাদের নেটওয়ার্কিং যে টুলসগুলো আমরা ল্যাবে ইউজ করব প্যাকেট ট্রেসারে, সেগুলো সব কি করব সিএলআই এর মাধ্যমে অ্যাক্সেস করব। ঠিক আছে, সিএলআই এর কিছু মোড আছে, কয়েকটা মোড আছে, সেটা কোনটা কি ফ্রিকোয়েন্টলি ভাইভাতে জিজ্ঞেস করা হবে। শুরু থেকে যার যেটা নাম সেই নামে যদি ডাকেন ইউজ টু হয়ে যাবে। ঠিক আছে, দেখেন ডিভাইসের আমাদের কিছু ডিফল্ট নাম থাকে, আমরা যখন ঢুকে দেখি যে রাউটারে ঢুকলে এরকম আসে। প্রথমে আমাদের কি সিএলআই তে ঢুকে এরকম একটা নো ক্লিক করতে হয়, করার পরে যে এরকম আসে, তাই না? এটাকে আমরা বলি হচ্ছে ইউজার মোড অথবা ইউজার এক্সিকিউশন মোড। আসার পরে যখন আমি লিখি রাউটার এনেবল অথবা ইএন লিখলেও হয় আমাদের সাথে সাথে এন্টার ক্লিক করার পরে আমার কি আসে রাউটার এই সাইনটা হ্যাশ সাইনটা আসে। এই হ্যাশ সাইন যুক্ত
মুছেন না মুছেন। আচ্ছা আচ্ছা ওটা ইয়ে করেন বইয়ে যদি একটু হচ্ছে আপনাদের মার্ক করে দিচ্ছি আচ্ছা আমি পরে ওটা আবার ইয়ে করে দিচ্ছি খাতা আমরা প্রিভিলেজ মোডের সুবিধা অসুবিধা কাজ কি এখানে আমরা কি কি করতে পারি শুধুমাত্র আমার ডেসক্রিপটিভ বা কোনো স্ট্যাটাস বা কোনো স্ট্যাটিস্টিক্স যদি আমার ডিভাইস সম্পর্কে জানতে চাই সেই টাইপের কনফিগারেশনের কমান্ডগুলো আমরা প্রিভিলেজ মোডে দিয়ে থাকি যেমন ধরেন রাউটারের ডিফল্ট বা ইনফরমেশন যেগুলো আছে একটা ডিভাইসের একটা মডেলের রাউটার আমি নিছি সেটা যদি জানতে চাই সেই কমান্ডটা আমার এখানে দিতে হবে কিন্তু যদি কোনো চেঞ্জেস আনতে চাই কোনো একটা কিছু সেট করতেছি চেঞ্জেস আনতে চাই সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে কনফিগারেশন মোডে যেতে হবে যেটার কমান্ড কি কনফিগার টার্মিনাল শর্টে কনফিগ কি যেটা দেন যারা অলস তারা লাস্টেরটা ইউজ করবে সবাই অলস হ্যাঁ এটা দেওয়ার সাথে সাথে দেখেন আমার চেঞ্জেস কি আসে এরকম চলে আসে তাই না এটাকে বলি গ্লোবাল কনফিগারেশন মোড অথবা গ্লোবাল মোড ঠিক আছে যত ধরনের চেঞ্জেস আমি আমার ডিভাইসে আনতে চাই সেগুলোর জন্য আমাকে কি করতে হবে কনফিগারেশন মোডে আসতে হবে ডিভাইসের নাম চেঞ্জ করতে চাই তারপরে হচ্ছে ডিভাইসের ইন্টারফেসে হচ্ছে আইপি অ্যাড্রেস বসাতে চাচ্ছি ইভেন পাসওয়ার্ড দিতে চাচ্ছি সব আমাকে কি করতে হবে এই কনফিগারেশন মোডে করতে হবে ক্লিয়ার মুছে এটা লাস্টেরটা খালি দেখেন উপরেরটা মুছে দাও। মাঝে মাঝে আমরা এরকম কমান্ড দেই না মাঝে মাঝে আমরা যে হচ্ছে আইপি অ্যাড্রেস ইউজ করব আইপি বসাবো রাউটারের ডিফল্ট গেটওয়ে কমান্ড সেই ক্ষেত্রে আমরা কি দেই ইন্টারফেস নাম্বার দিতে পারি শর্টে যেটা লিখি কি ইন ইন্টারফেস বোঝাচ্ছি ইন্টারফেসের নাম্বার ধরেন পোর্ট যদি এখানে পোর্ট 01 থাকে সেটা কি F0/1 এরকম বসে এরকম ইউজ দেখছেন না এইটাতে এন্টার ক্লিক করার পর সাথে সাথে কি হয় রাউটার config if রাইট এটা হচ্ছে সাব কনফিগারেশন আপাতত ইন্টারভিউ বা এক্সামটা এত কিছু দেখলেই হলো আদার যেগুলো দরকার নেই এটা বলতেছে আস্তে ঘুরে দিকে ঘুরে দিকে টিভি তো দেখাই যায় না ক্লিয়ার এটুকু উঠানো
ইউজার মোড থেকে আমাদের এইদিকে iOS এর ফুল ফর্ম কি? এটা মেবি মিস করছি, জি ম্যাম। একদম শুরুতে বলে দিছি, এটা জেনে নিন। ইন্টারনেট নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। এখন দেখেন আমাদের ইউজার মোড থেকে তো আসলে আমাদের কোথাও যাওয়ার নাই, প্রিভিলেজ মোড থেকে নেভিগেশনটা শুরু হবে। তাহলে পি মোড টু ইউজার মোডে ব্যাক করব, ঠিক আছে? সেটা কিরকম? রাউটার এরকম, এটা আমার পি মোড, রাইট? এখানে একটা ডিসেবল কমান্ড দেওয়ার পরে দেখেন এরকম হয়ে যাবে। এখানে এক্সিট দিলেও কিন্তু হয়, ঠিক আছে? পি মোডে থেকে যখন ইউজার মোডে আসলাম, এখন ইউজার মোডে এসে যদি আমি লগ আউট দেই তাহলে সে একদম কি শুরুতে চলে আসবে, ঠিক আছে? একদম শুরুতে লগ আউট হয়ে যাবে আপনার মোড থেকে, যে কোনো ধরনের মোড থেকে। ক্লিয়ার? কমান্ডগুলো খাতায় লিখে নেবেন। এটা তো আমার কি প্রিভিলেজ মোড থেকে ইউজার মোডের নেভিগেশনটা আমরা দেখলাম, ঠিক আছে? যদি এরকম থাকে রাউটার কনফিগ অর্থাৎ কনফিগারেশন মোডে আছে, এখান থেকে কি করতে যাচ্ছি? শুরু থেকে শুরু কনফিগ মোড টু প্রিভিলেজ মোড। এইখানে জাস্ট হচ্ছে এই কমান্ডটা দিবেন, এক্সিট। আরেকটা জিনিস এক্সিটের ব্যাপারে আমি মনে রাখতে দিই, শর্ট ফর্ম। একই স্টেপ ব্যাকে যাওয়ার জন্য আমরা এক্সিট ইউজ করি। যেখানেই আপনি থাকেন এক্সিট মিন্স আপনাকে এক স্টেপ ব্যাকে নিয়ে দিবে সে, ওকে? আর যদি একদম যেখানেই থাকেন লাইন থেকে প্রিভিলেজ মোড আদার্স যেখানেই থাকেন সেখানে যদি একদম বা সাব কনফিগারেশন মোড থেকে যদি হচ্ছে ব্যাকে চাইতে চান গ্লোবাল মোড, সেই ক্ষেত্রে এক্সিট দিলেন। কিন্তু ধরেন আপনি সাব কনফিগারেশন মোড থেকে একদম প্রিভিলেজ মোডে চলে আসতে চান, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? এন্ড মানে পুরো শেষ, আর কোনো কিছু না। পুরো শেষ আপনাকে বলছি প্রিভিলেজ মোডে ব্যাক আনতে, এই মোডে চলে আসবেন আপনি যেখানেই থাকেন। কোন একটা সাব কনফিগারেশন মোডে আপনি ধরেন আছেন, এরকম হয় না যে এই জায়গায় আগের মোডে যাওয়া না? নেভিগেশন দেখাচ্ছি, প্রিভিয়াস ধরেন এখানে আছেন আপনি, আপনি হচ্ছে এই মোডটাতে আসতে চাচ্ছেন একেবারে ডেসক্রিপশন দেখার জন্য, সেই ক্ষেত্রে এন্ড দিয়ে দিবেন। এই মোড থেকে আমি আগের মোডে যাওয়ার জন্য ব্যাকে আসতেছে মানে একেবারে আমি যদি এক স্টেপ করে ব্যাকে যেতে চাই, ও আচ্ছা একবারে রাউটারে চলে যাব। এই কারণে যদি আপনি এক্সিট দেন আপনাকে এখানে নিয়ে আসবে। আর এখানে ডাইরেক্ট এখানে আসতে চলে তো এন্ড। ক্লিয়ার করতে পারছি নেভিগেশন? একদম ক্লিয়ার। অথবা যদি লিখতে ইচ্ছা না করে, কেউ যদি অলস থাকেন এন্ডের বদলে কন্ট্রোল জেড দিতে পারে, কন্ট্রোল প্লাস জেড। জি ম্যাডাম, আন্ডু বইয়ে অলরেডি কিবোর্ডের কিছু এটাই চার্ট আইসা দেওয়া আছে। পড়ে। হ্যাঁ, কিবোর্ডের ওটা আমি ধরে শেখাবো না, আমি আপনাদের কমান্ড শেখাবো। আপনারা হচ্ছে দেখবেন বইয়ে দেওয়া আছে অনেকগুলো কিবোর্ডের, ওটা যাদের একটু কষ্ট লাগে লিখতে তারা ওটা ইউজ করতে পারে, বাট ওটা একটু মনে রাখা লাগবে, আবার কষ্ট হবে আপনাকে। তারপরে ম্যাম কিছু কিছু ব্যাপার ভালো লাগে কি ওই যে ইএন লেখা মানে ফুল স্পেলিং না লিখে ট্যাবে চাপ দিলে ফুলটা আবার আইসা পড়ে। এবং এটা আপনাদের যদি পরে বলতাম আজকে বলে দেই, সেটা হচ্ছে যে যদি কখনো কোনো কমান্ড ভুলে যান, সেই ক্ষেত্রে একটু মানে একদম ভুলে যদি না যান, কিছু মনে আছে কিওয়ার্ড মনে আছে, হ্যাঁ হ্যাঁ কিওয়ার্ড লিখে ট্যাগ লিখলে সে কমান্ড লিখে দেয়, জি ম্যাম এটাই। ঠিক আছে? এটা আর যদি একদম ভুলে যান, এই মোডে যে হচ্ছে কোশ্চেন মার্ক দেবেন, अवेलेबल যতই আছে
ব্রিফ করে ফেলি। আচ্ছা, এখানে হচ্ছে এই যে রাউটার মোড সম্পর্কে আমি অলরেডি বলে ফেলছি, ঠিক আছে। তারপরে হচ্ছে এই পোরশন দরকার নাই পড়ার, বা সাব ইন্টারফেস সম্পর্কে এত ডিটেইলসে পড়া দরকার নেই। যখন হচ্ছে ভিলেন শিখাবো তখন আরো ডিটেইলসে পড়বেন, জাস্ট জেনে রাখেন যে এরকম মোডস হয় আর কি। তারপরে ধরেন ডিফাইনিং রাউটার টার্মস, এই যে আরো কিছু মোড আছে। আমরা তো হচ্ছে স্পেসিফিক কনফিগারেশন মোডস, যেমন কি, যেমন ধরেন আপনারা লাইন কনফিগার করতেছেন, তখন আসলে কনফিগ লাইন, ইন্টারফেস কনফিগার করতেছেন, সাব কনফিগারেশন যেগুলো, সেগুলোকে স্পেসিফিক কনফিগারেশন মোডস বলতেছেন। সেটআপ মোডসটা হচ্ছে কি, এটা হচ্ছে ওই ডায়ালগ বক্সের মাধ্যমে আমরা সেটআপ করি, পুরোটা হচ্ছে ম্যানেজমেন্ট বা মেইনটেনেন্স করতে গিয়ে যখন এটা, তো এই কিছু মোডই আসলে পাওয়া যায়। একটা ফিচার পাবেন, সেটা হচ্ছে কি এই যে এডিটিং আর হেল্পিং ফিচারস করতে পারেন, চাইলে নাও করতে পারেন, সমস্যা নেই। এখানে যখন আপনি এই যে দেখেন, এটুকু কি দেখা যায় রাউটারের প্রিভিলেজ মোডে বা সুইচের প্রিভিলেজ মোডে যে যখন কোশ্চেন মার্ক দিতেছেন, একটু আগে যেটা বললাম, যত ধরনের কিওয়ার্ড এবং কমান্ড আছে কোনটা কোন কাজে সব আপনাকে দিয়ে দেয়, বুঝতে পারছেন। যেমন এখানে একটা দেখেন কি দেওয়া আছে, কনফিগার, কি করে এন্টার কনফিগারেশন মোড ডিটেইলসে, মানে যদি কখনো পারতেছেন না বা বুঝতেছেন না তখন এটা হেল্প নেবেন আপনি, ঠিক আছে, বা মনে নাই এরকম, মানে কি করতে চাইতেছে এটা দেখা ওটা, হ্যাঁ ওই কিওয়ার্ডটা ইউজ করবেন। এখানে কিওয়ার্ডগুলো দেওয়া আছে। তারপরে হচ্ছে এই যে যারা অলস তাদের জন্য, ঠিক আছে, এটা মনে রাখবেন। এটা আমি দেখুন, এটা জাস্ট দেখে নিয়ে আপনারা, বাট আমি ভাইবা বা ল্যাবে কিন্তু কমান্ড নাই নিয়ে কন্ট্রোল জেড নিব না। না, কন্ট্রোল জেড দিলে শর্টকাটে শর্টমার্ক তো পাবে। ওটার জন্য আছে জান পার্সিয়াল মার্কিং করব 10 ওকে। এখন আসে কমান্ডগুলো লিখে নেবেন, ঠিক আছে। কিছু চেঞ্জেস বা ডিফল্ট কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কনফিগারেশন আমাদের আছে, যেগুলো বাই ডিফল্ট, যদি আমার একটা ল্যানের মধ্যে 10টা রাউটার থাকে, 10টা রাউটারেই আমরা সেম জিনিস করব, ওকে। 10টা রাউটার থাকলে 10টা রাউটারে আমরা সেম কনফিগারেশন করব, বেসিক কনফিগারেশন বলি এগুলোকে। সেগুলো কি, যেমন হচ্ছে ডিভাইস নেম, ডিভাইসের একটা নেম দেওয়ার জন্য কি ম্যান্ডেটরি, ব্যানার দেওয়া ম্যান্ডেটরি, যেটাকে আমরা বলি ব্যানার মেসেজ, এগুলা মাস্ট। যখন ল্যাব এক্সাম্পল দিবেন, এই ইনিশিয়াল কনফিগারেশনগুলো সব ডিভাইসে করতে হবে আপনাকে, যে কাজটা দিব, ঠিক আছে। তারপরে ধরেন কি পাসওয়ার্ড সেট, ডিভাইস নেম আছে, নেমিং কনভেনশনগুলো আমরা ফলো করব। আদারওয়াইজ আপনি যখন জবে যাবেন, তারা কিন্তু আমাকেও বকা দিবে যে তার কাছ থেকে শিখে আসছে। আপনাকে একটা সুইচের নাম দিতে বললাম, আপনি আপনার নাম দিয়ে দিলেন, দেখবেন এটা না, ঠিক আছে। তাহলে গাইডলাইন কি, গাইডলাইন হচ্ছে ডিভাইসের যে নাম দিবেন সেটা অবশ্যই কি, যে কোনো একটা লেটারের মাধ্যমে শুরু করতে হবে। লেখেন, লিখে নেন গাইডলাইন কি, স্টার্ট উইথ এ লেটার। ড্যাশ, যদি কোথাও স্পেস দিতে মন চায় সেক্ষেত্রে কি আপনি হচ্ছে ইয়া করবেন, আন্ডারস্কোর, না ড্যাশ, এটা হচ্ছে আপনার ফর্মাল নেমিং কনভেনশন। আর অবশ্যই কি 5 নাম্বার লেস দ্যান ওই হ্যাশের ক্ষেত্রে দেখবেন যে সুন্দর একটা নাম্বার আপনি দেখবেন আসতেছে। আবার সাবনেটিং মাস্ক যখন শিখবেন ক্যালকুলেট করা, খালি দেখবেন 255 বসাই দিয়েছেন, 255 ঠিক আছে। ওইটা রেঞ্জ পাবেন আইপি আমরা 255 বেশি লিখতে পারি ওখানে ম্যাক্সিমাম। ডিফল্ট আমাদের এরকম দেওয়া থাকে, সুইচের সিলাইতে গেলে আমরা পাই, তাই না, এরকম SW সুইচ ফ্লোর 1 এর আর 1 নাম্বার ফ্লোরের সুইচটাকে আমি মেনশন করতেছি। কেন আমাদের গাইডলাইন ফলো করা উচিত বুঝতে
পারছেন? কারণ আপনি যখন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করবেন, পুরো একটা অর্গানাইজেশনের এক এক ফ্লোরে এক এক সুইচ আছে, এক এক ফ্লোরে ধরে রাউটার আছে, আপনি কিভাবে বুঝবেন কোনটা কি সমস্যা? যদি নাম ঠিক থাকতে আপনার খুঁজে বের করা কি হবে, ইজি হবে এবং অর্গানাইজড। গাইডলাইন বুঝতে পারছেন? এখন আসেন নাম চেঞ্জ করব কিভাবে। ডিজিটস এন্ড ওটা কি লিখছিল? হোস্ট নেম চেঞ্জ করি আমরা হচ্ছে সিএসসি টা কমান্ডটা হচ্ছে এরকম কনফিগ মোডে, কিন্তু মেক শিওর কনফিগ মোডে আছেন। রাউটার কনফিগ মোড। হ্যাঁ, কমান্ডটা হচ্ছে হোস্ট নেম, দেখবেন যে আপনার চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে কি হবে এরপরের লাইনে এরকম আসবে। শুরুতে এখানে হয়তো আপনার সুইচ ছিল, এই কনফিগারেশনগুলো কিন্তু সুইচ আর রাউটারের সেম। বুঝতে পারছেন? ডিভাইসের নাম কিভাবে চেঞ্জ করবেন বুঝতে এখানে সুইচ পারছেন? ছিল না? সুইচ লিখছি তো, এই জন্য একটা সুইচ লিখি। না এটা কি নাম চেঞ্জের ক্ষেত্রে না? ডিভাইসের নাম চেঞ্জ করতে গেলে বা আপনাকে বলতে পারে যে কি হোস্ট নেম চেঞ্জ করেন। ডিভাইসে হোস্ট আপনার, ওকে, ডিভাইস অফ হোস্ট, কনফিউজ হয়ে যাবে। ক্লিয়ার? এখন আসেন ব্যানার মেসেজ। ব্যানার মেসেজ জিনিসটা কি, তার আগে কমান্ডটা লিখি। এখানে যে মেসেজটা লিখবেন সেটা এটা সেটা হেড দিয়ে শেষ। এই এমওটিডি মিনিং হচ্ছে মেসেজ অফ দা ডে। ব্যানার মেসেজটা হচ্ছে ধরেন কোনো কারণে আপনার আনঅথরাইজড অ্যাক্সেস করতে আসলো কেউ ডিভাইস, সে এসেই যে মেসেজটা দেখে বা তার জন্য আপনারা যে লিগ্যাল অ্যাকশনের জন্য কোনো মেসেজ রাখেন সেটাকে বলে কি ব্যানার মেসেজ। ধরুন আপনি তাকে দিয়ে দিলেন, ডিভাইসে লগইন করার সাথে সাথে তার ওখানে পপআপ হলো যে আনঅথরাইজড অ্যাক্সেস প্রহিবিটেড, এটা হচ্ছে ব্যানার মেসেজ। কমান্ডের মধ্যে আমরা একটা কিওয়ার্ড ইউজ করি ব্যানার এমওটিডি। এমওটিডি এর ফুল মিনিংটা হচ্ছে কি মেসেজ অফ দা ডে, ওকে। দিয়ে এখানে কিন্তু স্পেস থাকবে, হ্যাশ, মাঝখানে যে মেসেজ লিখবেন সেটা থাকবে, হেড দিয়ে শেষ দিবেন। ব্যানার মেসেজের কমান্ড বুঝতে পারছেন? তাই না? কি কাজ হবে? ওই যে বললাম ধরেন আনঅথরাইজড কেউ অ্যাক্সেস করলো, সেই ক্ষেত্রে আপনার এখানে থাকলো। বা ধরেন আমাদের কি আগে ফোন অন করে অফ করে যে ওয়েলকাম নোট আসে ওই রকম টাইপের মেসেজ, জাস্ট একটা ডিভাইসে ঢোকার পর ফোন অফ করে যখন অন করেন একটা ওয়েলকাম নোট আসে না, ওয়েলকাম টু নোকিয়া বা সামথিং। লোগো আছে। তো আমরা এখানে ডিভাইসে ব্যানার মেসেজ যেটা দেই মূলত হচ্ছে দেওয়া হয় যে কেউ আনঅথরাইজড অ্যাক্সেস করে তার জন্য কি জরিমানা আছে কি আছে সেটা দেওয়া হয়, বা কি লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে তার বিরুদ্ধে। ওকে, আপনাদের মোটামুটি আজকে ল্যাবে হচ্ছে এটুকুই ছিল। আমরা হচ্ছে যে কাজটা করবো এখন একটা ব্রেক নিব, 20 মিনিটের একটা ব্রেক নিব। ব্রেক থেকে এসে প্যাকেট ট্রেসারে হচ্ছে কনফিগার করবো, যা যা তখন লিখলাম সেগুলো হচ্ছে কনফিগার করবো, এবং ফাইনালি লাস্টে আপনাদের পাসওয়ার্ড সেট করাটা দেখাবো। Yes.